বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাক হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক। ফিলিপাইন থেকে মাত্র $৬৮,০০০ উদ্ধারের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের উপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী। বিভিন্ন দেশে বন্দী ১৩,০০০-এরও বেশি বাংলাদেশি, পরিচয় নিশ্চিত না হওয়ায় ফিরিয়ে আনতে বিলম্ব, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিকার নিশ্চিতের আহ্বান অভিবাসন বিশেষজ্ঞের। আমার মা আমার সাথে কথা বলতেছে না, কেন এরকম হয়েছে আমি বুঝতেছি না। চট্টগ্রামে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা ও 2 ছেলে নিহত, আহত বাবা মেয়ে। সারা দেশে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। প্রার্থী নির্বাচনে চলছে ভোটারদের চুলচেরা বিশ্লেষণ, প্রাধান্য দেওয়া হচ্ছে এলাকার উন্নয়নকে। এবং সুপার 10 নিশ্চিতের লড়াইয়ে রাতে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ধর্মশালায় আজও বৃষ্টির পূর্বাভাস, ম্যাচ নিয়ে শঙ্কা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি সাজিদ রাজু। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া $৬৮,০০০ ফিলিপাইন ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের সচিব এম আসলাম আলম। 2 সপ্তাহ পর তদন্ত রিপোর্ট হাতে পেলেই জড়িতদের সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে 4 ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানার সঙ্গে অর্থ বিভাগের সচিবের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশ ব্যাংক অর্থ চুরির বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে দেরি করে জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্ত ও ওই অর্থ ফেরত আনতে করণীয় ঠিক করতে রোববার সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন 4 ডেপুটি গভর্নর, অর্থ বিভাগের সচিব এম আসলাম আলম ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানা। বৈঠক শেষে অর্থ বিভাগের সচিব জানান, বেশিরভাগ অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাওয়ায় তা ফেরত আনতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। শ্রীলঙ্কা থেকে $20 মিলিয়ন ঠেকানো গেছে এবং ওর মধ্যে $19.93 মিলিয়ন আমরা অলরেডি ফেরত পেয়েছি। বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে নিউ ইয়র্ক ফেডে, সেখানে অলরেডি জমা হয়েছে। আর ফিলিপাইনের যে মানি লন্ডারিং কর্তৃপক্ষ আছে, তারা এই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছে, ওইখান থেকে $৬৮,০০০ ফেরত পাওয়া গেছে, আর বাকি টাকা ফেরত পাওয়া যায়নি। ইয়েতে ফিলিপাইন কর্তৃপক্ষ এটা উদ্যোগ নিচ্ছে। আর আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক, আমি জানতে পারলাম যে তারা ফরেনসিক এক্সপার্ট করেছে। হ্যাকিং এর সঙ্গে দেশের ভেতরে নাকি বাইরের লোক জড়িত তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। ইনভেস্টিগেশনটা শেষ হলে আমি জানতে পেরেছি আরো 2 সপ্তাহের মতো সময় লাগবে। তারপর পুরো তাদের রিপোর্টটা পেলে সেই রিপোর্টটা পর্যালোচনা করে তখন বলতে পারবো যে এটা ভিতরের না একদম বাইরের অ্যাটেম্পটা নেওয়া হয়েছিল। এদিকে শুরুতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাফাই গেয়ে ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। It appears যে আমাদের সাইবার protection program has flaws. It appears, I can't say definitely. There the Bangladesh had the audacity not to inform me to protect the secrecy and their work. I'm certainly going to take action on this audacity of Bangladesh, and you will hear about it soon. That's all. I will make a statement either afternoon or tomorrow. এই ঘটনা তদন্তে FBI এর সহায়তা নেওয়া হবে কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেও জানান অর্থমন্ত্রী। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিগত দিক যারা দেখভাল করেন তাদেরও নজরদারিতে আনার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বিশ্ব ব্যাংকের ঢাকায় নিযুক্ত প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করছেন, দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় না আনলে কিংবা এই সমস্যার সুষ্ঠু সমাধান না হলে বিদেশে দেশের ব্যাংকিং খাত আস্থার সংকটে পড়বে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে।
সর্বশেষ তথ্যমতে ফেব্রুয়ারিতে দেশের রিজার্ভ পৌঁছেছে 28 বিলিয়ন ডলারে। বাংলাদেশের মতো অর্থনীতির জন্য বৈদেশিক মুদ্রার এই মজুদ বহির্বিশ্বে দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্ক থেকে দেশের রিজার্ভের অর্থ হ্যাকিং এর ঘটনায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে বিদেশি আস্থা সংকটে পড়ার। তবে দেশে বড় অঙ্কের রিজার্ভ থাকায় আমদানি রপ্তানিতে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকায় নিযুক্ত প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আর্থিক খাতের সবচেয়ে অ্যাপেক্স ইনস্টিটিউশন হলো কেন্দ্রীয় ব্যাংক, মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং তার যদি কোনো রকম প্রতিকার না হয়, তাহলে কিন্তু সেই আস্থার সমস্যাটা সৃষ্টি হতে পারে। এই ধরনের ঘটনা তো খুব একটা ঘটে না, বিরল। কাজেই আপাতত তো ভাবমূর্তিতে কিছুটা আঘাত আসছে, সেটা তো অ্যাভয়েড করা সম্ভব না। সেই ভাবমূর্তিকে আবার রিস্টোর করার জন্য আমাদের কাজ করতে হবে। দেশের ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করতে কোনো চক্র এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে বলে আশঙ্কা বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের। তাই প্রযুক্তির পেছনের ব্যক্তিদের দক্ষতার পাশাপাশি সততার দিকেও নজর দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। উন্নয়নশীল দেশ হিসেবে বেশ টাকা পয়সা হয়েছে, কাজে টাকা পয়সা হলে চোরের নজর পড়ে, ডাকাতের নজর পড়ে। আর দ্বিতীয়টা হলো সরকারকে একটু হেনস্থা করতে চায়। তারা টাকা বিনিয়োগ করে অনেক কাজে করেছে। অনেকদিন যাবৎ শুনে আসছি যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে। তো এটা তো একটা আঘাত, বড় আঘাত। যতই মেশিন, যতই ক্রস চেকিং করুক সিস্টেম, পেছনের মানুষটা তো ইম্পর্টেন্ট। সেই জন্য এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে লোকটিকেও দক্ষতা থাকতেই হবে, প্লাস নির্ভরতা তার উপরে, তার সততা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের খুঁজে বের করার পাশাপাশি তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মত অর্থনীতিবিদদের। গ্যারান্টি দিতে পারবে না। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনা তদন্তে প্রয়োজনে সহায়তা করবে গোয়েন্দা পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের কোনো সহায়তা চায়নি বাংলাদেশ ব্যাংক। আমরা রেডি আছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিংবা ডিবি কিংবা সিটি কোথাও এখন পর্যন্ত আমাদেরকে আসলে জানানো হয়নি বা আমাদের সহায়তা প্রয়োজন আছে, এটি এখন পর্যন্ত তারা আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। তবে আমরা আমাদের কাছে সহায়তা চাইলে, কারণ এখানে আপনারা জানেন যে এখানে কাজ করতে গেলে অবশ্যই সংশ্লিষ্ট অথরিটির মানে ওখানে অ্যাক্সেস লাগবে, সবকিছু নিয়েই কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রস্তুত রয়েছি। আমাদের সহায়তা চাইলে অবশ্যই আমরা এই তদন্ত কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত হব। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার চুক্তি বাতিলের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সরকারকে কিছু জানায়নি মালয়েশিয়া। সকালে মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ সচিব বেগম শামসুন নাহার সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, মালয়েশিয়ার সিদ্ধান্ত জানা গেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে সরকার। আমাদের দিক থেকে যেমন এমওর কার্যকারিতা, আমাদের যে লোক প্রেরণের যে প্রস্তুতি, সেগুলো আমাদের আছে। এখন তারা অফিসিয়ালি এখন আমাদেরকে কিছুই জানায়নি। এখন এই বিষয়টাতে অফিসিয়ালি তারা আমাদেরকে কোনো কিছু না জানানো পর্যন্ত আমরা আর নতুন কোনো বক্তব্য নাই আমাদের। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার চুক্তি বাতিলের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বায়রা সভাপতি আবুল বাশার। দুপুরে মগবাজারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শ্রমিক পাঠাতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবারও চেষ্টা করা হবে বলে জানান তিনি। আসলে কি তাদের লোকের প্রয়োজন আছে কি না নাই, নাকি এটা কোন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র করে আমাদের দেশ থেকে লোক থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার কোন ষড়যন্ত্র কিনা, এটা না দেখে না বুঝে দুই পক্ষই এই এমইউ স্বাক্ষর করে আমার মনে হয় আমাদের দুই দেশের জন্যই অসম্মানজনক। মালয়েশিয়া যে আমরা লোক পাঠাতে পারলাম না, আমাদের ক্ষতি হবে, তাও আমি মনে করি না। আমি মনে করি অন্যান্য দেশ যেভাবে লোক নিচ্ছে সেভাবে এটা অব্যাহত থাকলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে, আমরা সফলতার সাথে। বিশ্বের বিভিন্ন দেশে বছরের পর বছর বন্দী জীবন কাটাচ্ছেন 13,000-এর বেশি বাংলাদেশি। শুধু গত এক বছরে বন্দীর সংখ্যা বেড়েছে প্রায় 6,000। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরিচয় নিশ্চিত হওয়া গেলে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালানো সম্ভব। অভিবাসন বিশেষজ্ঞের মতে শুধু ফিরিয়ে আনাই নয়, সে দেশ থেকে প্রাপ্য অধিকার নিয়েই যেন তারা ফিরতে পারেন, সে উদ্যোগও নিতে হবে। এহসান জুয়েলের রিপোর্ট।
দুবেলা দুমুঠো আহার আর একটু সুখের আশায় তাদের স্বদেশ ছেড়ে যাওয়া, কখনো ঝুঁকি নিয়ে অবৈধ পথে, কখনো দালালের খপ্পরে পড়ে তাদের ঠাঁই এখন ভিন দেশের কারাগারে। তবে অনেক ক্ষেত্রে বৈধ কাগজপত্র থাকার পরও চাকুরিদাতার প্রতারণার কারণে অনেককে যেতে হচ্ছে কারাগারে। সরকারি হিসেবে বিশ্বের 37টি দেশে গত বছর যেখানে প্রায় 7,000 বাংলাদেশি বন্দী ছিল, বর্তমানে সে সংখ্যা 13,024 জন। এর মধ্যে সর্বোচ্চ প্রায় 4,000 বন্দী রয়েছেন ভারতে। আটককৃতদের মধ্যে 55 জন বন্দী রয়েছেন মৃত্যুদণ্ডাদেশ নিয়ে। অভিযোগ রয়েছে বছরের পর বছর ধরে বিদেশের কারাগারে আটক থাকলেও তাদের মুক্ত করে আনতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে অনেক সময় ভুয়া নাগরিক শনাক্ত করতে সময় ক্ষেপণ হয়। তারা অব্যাহতভাবে আমাদেরকে বলেন এরা বাংলাদেশের নাগরিক, ফেরত নিয়ে আসতে হবে। আমরা তাদেরকে যেসব এভিডেন্স দিতে বলি তারা দিতে পারেন না। তখন একটা স্টেলমেট তৈরি হয় একটা লম্বা সময়। দেখা গেল ওই 200 জনের মধ্যে হয়তো 2 জন সত্যিকার অর্থে বাঙালি আছে, তো তখন ওই 2 জনকে বা 5 জনকে ওখান থেকে বের করে নিয়ে আসা এটা সময় সাপেক্ষ ব্যাপার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন বৈধ পথে যাওয়া বন্দীদের দেশে ফিরে আনার সময় লক্ষ্য রাখতে হবে সেদেশ থেকে তাদের ন্যায্য পাওনা আদায় হয়েছে কিনা। শুধুমাত্র ডিটেইনিদের ফিরে আনা না, তাদের ন্যায্য যেই অধিকার সেটা যেন নিশ্চিত হয়। এমন বহু সংখ্যক বাংলাদেশি বিভিন্ন শ্রম গ্রহণকারী দেশগুলোতে আছেন যেখানে তারা বৈধ কাগজপত্র তারা সেই সমস্ত দেশে নিয়ে গেছেন, তারা বাধ্য হয়েছেন তাদের চাকরি থেকে ছেড়ে দিতে। তিনি যদি এখন একটা অনিয়মিত অবস্থায় থেকে থাকেন, তার জন্য যে একটা আইনি লড়া এবং সে তাকে যেন তার ন্যায্য পাওনা তিনি যেন পেতে পারেন, এই ব্যাপারেও কিন্তু সরকারকে উদ্যোগী হতে হবে। যেসব দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশন নেই সেসব দেশের তথ্য অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। তাই সরকারি হিসেবে বিদেশে বন্দীর সংখ্যা 13,000 বলা হলেও বাস্তবে এই সংখ্যা আরো বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। নীতিমালা না মেনে বগুড়ার শিবগঞ্জে বসানো হচ্ছে গভীর নলকূপ। ভূগর্ভের পানির স্তর নেমে যাওয়ায় বাসাবাড়িতে দেখা দিচ্ছে সংকট। চট্টগ্রামের মিরসরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা ও 2 ছেলে সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাবা ও মেয়ে। ভোরে ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটায় মহাসড়কে দ্রুত গতিরোধক দেওয়ার দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস পুলিশ কর্মকর্তার। বিস্তারিত বক্তার মুন্না রিপোর্টে। আমার বুকে ব্যথা করলে আমার বুকে 6 বছরের মেয়ে সাবরিনাকে ছাড়া পরিবারের সকল সদস্যকে হারিয়ে এভাবেই আহাজারি করছেন আহত দিদারুল কবির। আমি আদর করে দিরে আপু, আমি আপনার জড়াই। স্বজনরা জানান ভোরে স্ত্রী সন্তান নিয়ে অটোরিকশা বাড়ি ফিরছিলেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইমামপুর গ্রামের ব্যবসায়ী দিদারুল কবির। পথে তিতাবরতলা এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দিদারুল কবিরের স্ত্রী শাহিদা আক্তার, ছেলে সাইমুন কবির ও সাইদুল কবির মারা যান। এই সময় এলাকাবাসী আহত দিদারুল কবির ও তার মেয়ে সাবরিনাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয় এবং নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি ইমামপুরে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এবারে পাঁচসারে করে ডাক 200 এক চালা গেছে তম্বিবারে যে কি হয়েছে, কার কি হয়েছে আমার শাহিদা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি সামনে থেকে যে পিকআপটা আসছে মিনি পিকআপ, ওই মিনি পিকআপে হেডলাইট জ্বালাইতেছে না। হেডলাইট অফ করে দেওয়ার কারণে সিএনজিরা একদম রং হয়ে গেছে। ওই থেকে কাটি নেওয়ার পরে লাস্টে আমার গাড়ির সাথে বাড়ি লাগিয়েছে। ঢাকা চট্টগ্রামের পুরাতন মহাসড়কের এই ঘটনাস্থলের বাঁকে প্রায় দুর্ঘটনা ঘটায়। দ্রুত এখানে গতিরোধক নির্মাণের দাবি জানান এলাকাবাসী। এই জায়গাটা এত ডেঞ্জারাস যে এখানে অনেক আগে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোক মারা গেছে। এটা হচ্ছে পুরানো হাইওয়ে, ঠিক আছে। এখন এটা যদি কিছু না করতে পারে তাহলে অন্ততপক্ষে 2টা স্পিড দেখা দিলে আমাদের লোকগুলা বাঁচে। দুর্ঘটনা রোধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমি যেহেতু জিনিসটা শুনলাম এখন এখানে অ্যাক্সিডেন্ট প্রায় হয়, তো আমি এই 6 মাসে কোনো অ্যাক্সিডেন্ট পাইনি। আমি এখন রোড সাইনের সাথে কথা বলবো, দেখি এখানে কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। এই ঘটনায় এখনো ঘাতক পিকআপের চালক ও পিকআপটিকে আটক করতে পারেনি পুলিশ। পলাতক রয়েছে অটোরিকশা চালকও। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, চট্টগ্রাম। নীতিমালা না মেনে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সেচের জন্য বসানো হয়েছে একের পর এক গভীর নলকূপ। এতে পানির স্তর নেমে যাওয়ায় বাসাবাড়িতে দেখা দিচ্ছে সংকট। সেচ কমিটির কর্মকর্তারা বলছেন কিছু অনিয়ম আগে হলেও এখন নীতিমালা মেনেই নলকূপ বসানো হচ্ছে। পানি সংকট মোকাবেলায় ভূগর্ভস্থ পানির চাপ কমানোর পরামর্শ জনস্বাস্থ্য বিভাগের। বগুড়া থেকে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম।
বগুড়া শিবগঞ্জ উপজেলার মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। এর সঙ্গে চোখে পড়বে স্বল্প দূরত্বের একের পর এক গভীর নলকূপের। সরকারি বেঁধে দেওয়া নির্দিষ্ট দূরত্ব 1850 ফুটের মধ্যে একাধিক নলকূপ বসানোর নিয়ম না থাকলেও তা মানা হচ্ছে না। একাধিক নলকূপ বসানোর ফলে নলকূপ মালিকদের মধ্যে বাড়ছে কলহ। অন্যদিকে বাসাবাড়িতে দেখা দিচ্ছে খাবার পানির সংকট। পানির প্রয়োজন প্রচুর, এই প্রয়োজনটা আমরা তখন খুবই কষ্টের সাথে মেটাতে হচ্ছে। গোসল করা, মহিলা বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীর খুব সমস্যা। পল্লী বিদ্যুৎ বিলে দুর্নীতি করে প্রত্যেকটা জায়গা কম বেশি করে কম দূরত্বের মধ্যে এই সমস্ত সংযোগ দিয়ে রাখতেছে। পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা বলছেন, বাস্তব অবস্থার প্রেক্ষিতে সেচ কমিটির লাইসেন্স দেওয়ার পর তারা শুধু বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। আর সেচ কমিটি কর্মকর্তা বলছেন, আগে কিছু নিয়ম শিথিল করা হলেও এখন নীতিমালা মেনেই অনুমতি দেওয়া হচ্ছে। সেচ কমিটির ছাড়পত্র, লাইসেন্স, এটা প্রথম সত্র। লাইসেন্স যেখানে পাওয়া যাবে সেখানে শুধু সেচ সংযোগ দেওয়া হবে। আর সেচ কমিটি ওটা ফিল্ড ভেরিফিকেশন করেই ক্লিয়ারেন্স দিয়ে থাকেন। দূরত্বের ক্ষেত্রে নিয়ম নীতি লঙ্ঘন করা হয়েছে এরকম কোনো কথা আমাদের নলেজে আসলে আমরা সেটা তাৎক্ষণিক যাচাই করি। অবশ্যই যাচাই আনতে সেগুলো ব্যবস্থা নেওয়া হয়। জেলায় সেচের কারণে প্রতি বছরই 5 থেকে 6 ইঞ্চি পানি স্তর নিচে নেমে যাচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ভূ উপরিস্থিত পানি মজুদের উপর গুরুত্ব দিলেন জনস্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। বৃষ্টি বা বর্ষা মৌসুমে যে পানি আমাদের দেশদের উপর দিয়ে প্রবাহিত হয়, এই পানিটা যদি ধরে রাখে, এই পানিটা যদি আমরা ইরিগেশন পারপাসে ব্যবহার করতে পারি, তাহলে অনেকাংশেই আমাদের ভূগর্ভস্থ পানির উপর চাপ কমে যাবে। গত 5 বছরে শিবগঞ্জে গভীর নলকূপ থেকে পানি দেওয়াকে কেন্দ্র করে মামলা হয়েছে 17টি। বর্তমানে উপজেলায় গভীর ও অগভীর নলকূপের সংখ্যা প্রায় 980টি। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বাংলা সময় আরো থাকছে। নেত্রকোনা দুর্গাপুরের শ্যামগঞ্জ পিরিশিরি সড়কের 12 কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েকশো যানবাহন চললেও কর্তৃপক্ষ নির্বিকার। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর শাহজালাল হত্যা মামলায় 9 আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2003 সালের 18 মে ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটি চর নৌপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে শাহজালালকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় 25 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে 14 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত হওয়ায় বাকি 9 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে 3 জন জেল হাজতে থাকলেও বাকিরা পলাতক রয়েছে। শাহজালালের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে মোকদ্দমাটা করে এবং এটা দীর্ঘকাল মোকদ্দমাটা চলে। এতে মোট 25 জন আসামি ছিল। এই 25 জনের মাঝে 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং বাকিদেরকে আদালত সন্তুষ্ট হয়ে বাকিদেরকে আপনার খালাস দেয়। রাষ্ট্রপক্ষ এই মোকদ্দমাটাতে এই 9 জনের যাবজ্জীবন হওয়াতে আমি মনে করি বাদীপক্ষ দীর্ঘদিন পরে ন্যায় বিচার পেয়েছে। চুয়াডাঙ্গায় হানিফ হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বিকেলে চুয়াডাঙ্গা সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন হানিফ। পরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ উঠলে ছাত্রলীগের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। তবে নিহত হানিফ ছাত্রলীগের কর্মী ছিলেন না বলে দাবি জেলা ছাত্রলীগ নেতাকর্মীর। এই মার্ডারের সাথে বিভিন্ন পত্রিকা এবং মিডিয়ায় উঠে এসেছে সাংবাদিকদের মুখে যে ছাত্রলীগের একটি পক্ষ এই মার্ডারটা করিয়েছে। তো কে বা কারা মার্ডার করেছে এটা আমার জানা নেই এবং আমার ছাত্রলীগের সাথে জড়িত না। প্রকৃতপক্ষে যারা যারা এই ঘটনা ঘটাইছে আমরা তাদেরকেই শুধুমাত্র আইনের আওতায় আনবো। জজ সাহেব যাকে ফাঁসি দেওয়ার ফাঁসি দিবেন, যার যাবজ্জীবন হবে তার যাবজ্জীবন হবে, সেই ঘটনা চাই। আর মাত্র 9 দিন পরে অনুষ্ঠিত হবে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। সারা দেশে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। প্রার্থী ও ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা, এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নতুন প্রজন্মের ভোটারদের জন্য দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন দলীয় বিবেচনায় নয়, বরং প্রার্থীদের যোগ্যতাকেই প্রাধান্য দেবেন তারা। এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সঠিক প্রার্থীকেই নির্বাচিত করবেন ভোটাররা। জমে উঠেছে খুলনা অঞ্চলের ইউপি নির্বাচনের প্রচারণা। ভোর থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গ্রামগঞ্জের অলিগলি। চায়ের টেবিলে চলছে আলোচনা সমালোচনার ঝড়। খুলনার বটিয়াঘাটা উপজেলা ঘুরে তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। আগামী 22 মার্চের ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে খুলনা অঞ্চলের ইউনিয়নগুলোতে বইছে নির্বাচনী আমেজ। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা জোরে সোরে নেমে পড়েছেন প্রচারণায়, ছুটছেন বাড়ি বাড়ি। মডেল ইউনিয়ন, রাস্তাঘাট উন্নয়ন সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী হলেও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কেউ কেউ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। জলমা ইউনিয়নটাকেও আমি বাংলাদেশের ভিতরে একটা মাইল ফলক হিসেবে, একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়বে, এটা বাংলাদেশের মানুষ গর্ব করবে, সেই আঙ্গিকে আমি কাজ করে যাচ্ছি। বিদ্যুৎ, ডিপটিউবওয়েল, রাস্তাটা এবং প্রতিষ্ঠানগুলো যদি আমি সংস্কার করতে পারি তাহলে এটাই মডেল ইউনিয়ন হবে। সুষ্ঠু নির্বাচন কতটুকু হবে তা আমি বলতে পারছি না, কিন্তু আমি বলবো যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি এই জলমা ইউনিয়নের চেয়ারম্যান হব। তবে ভোটাররা প্রতিশ্রুতির চেয়ে প্রার্থীর যোগ্যতাকে যাচাই করে ভোট দেওয়ার কথা ভাবছেন। আমি চাই এমনই প্রার্থী যে সে গরিবের পাশে দাঁড়াক, উন্নয়নের ছেলে মেয়ে লেখাপড়ার দিকে সে আমাদের বই খাতার দিকে একটু নজর দিক। আমাদের সমস্যাতে দেখবে, আমরা তারই নির্বাচিত করব। যে সমস্ত লোক গরিব মানুষের পাশে দাঁড়াবে সে সমস্ত লোক যদি এখানে প্রতিনিধিত্ব করে তাহলে মনে খুব সুন্দর হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে দাবি উপজেলা প্রশাসনের। ইতোমধ্যে আমাদের সব কেন্দ্রগুলোর তালিকা করা হয়েছে এবং অফিসার নিয়োগ করা হয়েছে এবং সুন্দরভাবে আমাদের কাজ এগিয়ে চলছে। আশা করি যে নির্বাচন সুন্দর হবে। জলমা ইউনিয়নের চেয়ারম্যান পদে 8 জন, সাধারণ সদস্য 51 জন ও সংরক্ষিত নারী সদস্য পদে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার 44,000। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া নির্বাচন যেন কোনোভাবে ব্যাহত না হয় সে ব্যাপারে কাজ করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। প্রথম পর্বে নির্বাচন 22 তারিখে হচ্ছে, সে সকল প্রস্তুতি আমাদের আছে। সেখানে কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসছে যে কিছু সংঘর্ষ হচ্ছে। আমরা স্থানীয় প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে সজাগ থাকার জন্য বলেছি যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কারো যদি অবহেলা দেখে এই ব্যাপারে তাহলে আমরা তাদেরকেও ছাড় দেব না। আমরা এই ধরনের যে পদক্ষেপ নিতে বিন্দু মাত্র আমরা পিছপা হব না, কারণ আমরা চাচ্ছি একটা স্থানীয় নির্বাচনের এক নিম্নতম পর্যায়ে যে নির্বাচনটা সেটা সৌহার্দ্যপূর্ণভাবে এবং যেন হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে নিখোঁজ 4 ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বেড়াতে গিয়েছিল বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গত শুক্রবারে শায়েস্তাগঞ্জের মাদ্রাসা থেকে যে 4টা শিশু পালিয়ে যায়, এটা আসলে পালিয়ে যাওয়ার ঘটনাই ছিল, সাথে অপরাধের সম্পৃক্ততা ছিল না, এটা আমরা শুরুতেই বলেছি। কিন্তু বাহুবলের সুন্দরা টিকিতে 4টা শিশু অপহরণ এবং তারপরে তাদের লাশ উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে এটা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে বাচ্চাগুলিকে উদ্ধার করতে পারায় আবার সকলের মধ্যে স্বস্তি নেমে এসেছে। যশোরের শিশু মিরাজ হত্যা মামলায় 5 জনের ফাঁসি ও 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুর রব হাওলাদার এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায় 2013 সালের 20 নভেম্বর ঝিকরগাছা উপজেলার বিএম হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রিয়াজুল ইসলাম মিরাজকে অপহরণ করার পর হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে 12 জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় মামলা করেন। পরে মামলাটি যশোর থেকে খুলনায় হস্তান্তর করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 41 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন আদালত। আদালত যেটা সঠিক মনে করেছে সেটাই রায় দিয়েছে। আমি আইন আদালতকে মানতে বাধ্য, তাই আমি
শ্রদ্ধা করি এবং আমি এটা মেনে নিয়েছি। রায় কার্যকারী হয় সেই ব্যবস্থা যেন সংশ্লিষ্ট মহল করে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সেই নিবেদন থাকছে। বরগুনায় যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ককটেলের মতন দেখতে একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বেতাগী উপজেলার কালিকাবাড়ি লঞ্চঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি ইমা নামে একটি যাত্রীবাহী লঞ্চে বেশ কিছু বোমা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় লঞ্চের ভেতরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে 50টি ককটেলের মতন বস্তু উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া বস্তু বোমা কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য বেতাগী থানায় নিয়ে যায় পুলিশ। এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আমাদেরকে সংবাদ দেয় যে একটা লঞ্চে সরিষামড়িতে বোধহয় ককটেল জাতীয় কিছু আসতেছে। তো সেই সংবাদটা ভেরিফাই করার জন্য আমরা সেই লঞ্চে যাই এবং একটা পরিত্যক্ত ব্যাগ পাই লঞ্চের নিচে, এবং সেই ব্যাগটা আমরা যখন তুলে নিয়ে বাইরে আসি তখন দেখি যে এটার ভিতরে ককটেলের মতোই জর্দার কৌটা বিভিন্ন কষ্টেপ দিয়ে পেঁচানো। রাঙ্গামাটিতে বিভাস দেওয়ান নামে এক ভুয়া সেনা কর্মকর্তা সহ আটক 5 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহাম্মদ মোহসেন এই আদেশ দেন। এর আগে আটক হওয়া 16 জনকে আদালতে নিয়ে প্রত্যেককে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিভাস দেওয়ানকে 2 দিন এবং বাকি 4 জনকে 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া আটক হওয়া বাকি 11 জনকে জেল হাজতে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে সীমান্তবর্তী উপজেলা বরকলে এস টিলা এলাকা থেকে বিভাস দেওয়ান নামে ভুয়া এক সেনা কর্মকর্তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে আরও 15 জনকে আটক করে বরকল থানায় হস্তান্তর করে বিজিবি। এই ঘটনায় বরকল থানায় একটি মামলা করে পুলিশ। শুনানি শেষে এজাহার নামে 1 নম্বর আসামি বিভাস দেওয়ানের 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং অন্যান্য আরও 4 জন আসামি আছে, মোট 5 জন আসামি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে নাশকতার 3 মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বেলা 11টার দিকে নাশকতা সহ 9টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান তাকে একটি মামলায় জামিন দেন। তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহিদুল ইসলাম নাশকতার অপর 3 মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 5 জানুয়ারি নির্বাচনের পর মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে নাশকতা সহ বেশ কয়েকটি মামলা করা হয়। জানুয়ারি নির্বাচনের পরে তাকে যে হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়িত করা হয়েছিল, বিভিন্ন মামলায়, তার মধ্যে আজকে 9টা মামলায় উনি আত্মসমর্পণ করেছিলেন লালনেট কোর্টে। একটা জামিন হয়েছে, 3টা নামঞ্জুর হয়েছে এবং 5টি মামলার এখন পর্যন্ত আমরা কোনো আদেশ পাইনি। মাদারীপুরে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন আগামী 16 মে ধার্য করা হয়েছে। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই জামিন মঞ্জুর করেন। মামলার বিবরণীতে জানা যায়, গত 2রা ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আখের গোছানোয় মগ্ন এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ভুল এবং অসত্য সংবাদ প্রকাশের অভিযোগ এনে গত 8 ফেব্রুয়ারি 5 কোটি টাকার মানহানির মামলা করা হয়। অস্ত্র গুলিসহ চাঁপাইনবাবগঞ্জ থেকে আলাউদ্দিন নামে একজনকে আটক করেছে র্যাব। সকাল 8টার দিকে তাকে আটক করা হয়। র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, অস্ত্র কেনা বেচার খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগাজিন ও 140 রাউন্ড গুলিসহ আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে অস্ত্র চোরাচালান গ্রুপের সক্রিয় সদস্য বলে জানায় র্যাব। তার বাড়ি উপজেলার চামাটোলা গ্রামে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ বিরিশিদি সড়কের 12 কিলোমিটার রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েকশো যানবাহন চলাচল করলেও রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ যাত্রী ও চালকদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে, শিগগিরই একটি বিকল্প রাস্তা তৈরি করা হবে।
নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলার মতন কোনো প্রতিষ্ঠানই নাই, মানে ওই জায়গাতে যে কোনো মুহূর্তে গাড়ি উল্টে পড়ে যেতে পারে। এভাবেই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের বেহাল অবস্থার বর্ণনা দেন এক যাত্রী। রাস্তাটির 12 কিলোমিটার এলাকায় সুরকি, পাথর, বালু কিছুই নেই। প্রতিদিন শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এই রাস্তা দিয়ে। এছাড়া ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে নেত্রকোনা শহরে যেতে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। রুগী লইয়া হসপিটালও যাইতে পারি না এই রোডের কারণে। 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টা লাগতেছে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে গেলে। এই রাস্তা বৃষ্টি হইলে এখন তো একটু ভালো দেখা যাইতেছে, কিন্তু বৃষ্টি হইলে এটার অবস্থা এরকম হয় যে এখানে ধান চাষ করা যাবে। নেত্রকোনার দুর্গাপুর থেকে বালু, কয়লা, চীনামাটি ও পাথর সহ বিভিন্ন খনিজ সম্পদ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহনের একমাত্র রাস্তা এটি। রাস্তার এই বেহাল অবস্থার কারণে মাঝে মধ্যেই যানবাহন বিকল হয়ে ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় ক্ষুব্ধ চালকরা। যে কোনো সময় ট্রাক ফাইসে যাইতেছে, রাস্তা ব্যারিকেড হয়ে যাইতেছে, সাইকেল দিয়ে যাইবো একটা লোক, এরকম কোনো পরিস্থিতি থাকে না। একটা গাড়ি 50 জন যাত্রী থাকে, যদি গাড়িটা কখন কোন সময় যদি পড়ে যায় তো 50 জন যাত্রীর থেকে একটা লোকও বাঁচবে না। এই অবস্থায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে শিগগিরই এর পাশ দিয়ে বিকল্প রাস্তা নির্মাণের কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। সাধারণ যাত্রীদের রিলিফ দেওয়ার জন্য আমরা প্যারালালি আরেকটা সড়কের কাজ শুরু করছি। এই সড়কটিতে সাধারণ যাত্রীদের জন্য ছেড়ে দিতে পারবো এবং ওভারলোডেড ভেহিকেলগুলোকে আমরা এখানে রেস্ট্রিক্টেড করে দেব। নেত্রকোনা বিরিশিরি সড়কে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক ও ইজি বাইক সহ অন্তত 3000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, নেত্রকোনা। বাগেরহাটের রাউপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে আয়োজিত সুন্দরবন অভিমুখে জনযাত্রা কর্মসূচি শেষ হয়েছে। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে লং মার্চ নিয়ে সকাল 9টায় খুলনা থেকে বাগেরহাটে যাত্রা করে নেতাকর্মীরা। এতে দেশের বিভিন্ন অংশ থেকে অংশ নেন বাম সংগঠনের নেতাকর্মীরাও। পরে দুপুর 2টার দিকে বাগেরহাটে পৌঁছানোর পর সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। সমাবেশে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে শেষ হয় 4 দিনব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি। এ সময় বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করতে সরকারের প্রতি আহ্বান জানান। চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। ভোরে মতলব উত্তরের একলাসপুর এলাকায় ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ 7 এ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় 54টি ড্রাম ভর্তি 3240 কেজি জাটকা জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। এদিকে জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো আজও খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হচ্ছে। 2004 সালের এই দিনে সুন্দরবনের কটকা এলাকায় গোসল করতে নেমে খুলনা বিশ্ববিদ্যালয়ের 9 জন সহ বুয়েটের 2 শিক্ষার্থী মারা যান। সকালে দিবসটি উপলক্ষে কালো ব্যাজ ধারণ করে শোক র্যালি বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পরে কটকা স্মৃতিসৌধে তারা ফুল দেন। এরপর নিহতদের স্মরণে সেখানে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে বিকেলে দিবসটিকে কেন্দ্র করে শোক সভা অনুষ্ঠিত হয়। এই শোক দিবস উদযাপনের মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাই ছাত্র, শিক্ষক সহ সবাইকে, যে আমরা যেন সতর্ক থাকি এবং ভবিষ্যতে আর কারো কোনো মায়ের বুক খালি না হয় এবং বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ তার এ ধরনের সম্পদ না হারায়। দেশ জুড়ে শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সকালে শহরের মাস্টারপাড়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিশু হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন। সাভারে বিদ্যালয়ের খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। দুপুরে আশুলিয়ার নলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করে বলেন, মোহাম্মদ মাসুদ নামের এক সহকারী পুলিশ সুপার গত কয়েক মাস ধরে বিদ্যালয়ের খেলার মাঠটি দখলের অপচেষ্টা করে আসছিল। সবশেষ কয়েকদিন আগে বিদ্যালয়ের ওই মাঠে বহুতল ভবন নির্মাণের জন্য মাটি খনন করেন তিনি। একই সঙ্গে মশিউর রহমান নামের আশুলিয়া থানার এক উপপরিদর্শক পাঠিয়ে স্থানীয়দের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
ওয়ার্ল্ড টি-20-র খবর। সুপার 10 নিশ্চিত করতে আজ ধর্মশালায় ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই পরবর্তী পর্বে ওঠার কথা জানিয়েছেন টাইগার বোলিং কোচ হিথ স্ট্রিক। আর অঘটনের স্বপ্নে বিভোর ওমান। ভারতের ধর্মশালা থেকে মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। রাতভর বৃষ্টি আর সকাল থেকে হিমালয়ে জমা বরফ। জানা গেছে হিমাচল প্রদেশে বর্তমান মৌসুমের তুলনায় স্বাভাবিক থেকে অস্বাভাবিকভাবে তাপমাত্রা নেমে গেছে 60 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যে কারণে অনুশীলনে নামেনি বাংলাদেশ দল। ওমানের আগে বড় প্রতিপক্ষ হয়ে উঠল কি প্রকৃতি, মানতে নারাজ টাইগারদের বোলিং কোচ। পেশাদার দলের কাছে এটা কোনো সমস্যা হবার কথা নয়, কারণ ওমান তো খুব গরমের মধ্যে খেলে অভ্যস্ত, তাই আবহাওয়ার এমন আচরণ দু দলের জন্যই সমান হবে। ধর্মশালার উইকেটে দারুণ পেস ধরছে মুস্তাফিজ। এখনো ফিট না হলেও এ ম্যাচেও 4 পেসার মাঠে নামাবে বাংলাদেশ। জানা গেছে টাইগারদের অপরিবর্তিত একাদশ নামছে ওমানের বিপক্ষে। ক্রিকেটীয় বিচার বিশ্লেষণে প্রতিপক্ষ ওমান বাংলাদেশের তুলনায় যোজন যোজন পিছিয়ে থাকলেও পচা শামুকে পা কাটতে চায় না বাংলার বাঘেরা। ওমানকে হালকাভাবে নেওয়ার কিছুই নেই, কারণ তারা নিজেদের প্রমাণ করেই এ পর্যন্ত এসেছে। ওমানের সাথে এর আগে খেলা না হলেও তাদের সম্পর্কে বেশ ধারণা পেয়েছি, তাই অন্য সব ম্যাচের মতো আমরা স্বাভাবিক খেলাটা খেলে সুপার 10 নিশ্চিত করতে চাই। অন্যদিকে আইসিসির সহযোগী দেশ ওমান এই প্রথম কোন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এত বড় ম্যাচ খেলতে যাচ্ছে, আর সেই ম্যাচেই রূপকথার জন্ম দিতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। নিঃসন্দেহে বাংলাদেশ অনেক ভালো দল, কিন্তু আমরাও দারুণ আত্মবিশ্বাসী, কারণ যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি তাতে করে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস রচনা করতে পারবো। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও সুপার 10-এ উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ক্রিকেট দুনিয়ায় অনেকটাই অপরিচিত নাম ওমান। ইতিহাস রচনা করবে নাকি বাংলাদেশ মূল পর্বের আগে আদর্শ প্রস্তুতি সম্পূর্ণ করবে? এই দুই প্রশ্নের সবই কিন্তু উল্টে যেতে পারে বৈরী আবহাওয়ার কারণে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। দর্শক, এই মুহূর্তে ভারতের ধর্মশালায় আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। চলে যাচ্ছি সেখানে। রোজ, ধর্মশালার আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, আর আজকের ম্যাচ নিয়ে কি কোনো শঙ্কা আছে? আপনাকে এখন যে অবস্থা, এখানকার আবহাওয়ার অবস্থা, আকাশে মেঘ কমে গেছে, তবে সন্ধ্যা হয়ে আসছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক শীত, কনকনে শীত। শীতের ব্যাপারটা হচ্ছে যে মনে হয় বাতাসের সাথে বরফ আছে, ব্যাপারগুলো এরকম। শীতটা একটু, তাপমাত্রাটা অনেক নিচে নেমে গেছে, তবে এই মুহূর্তে মেঘ খুব কম আকাশে। আর বাংলাদেশের খেলা রাত 8টায়, সেক্ষেত্রে যেহেতু সারাদিন আপনার বৃষ্টি হয়েছে, মাঠ এখন পুরোপুরি খেলার উপযোগী। একটু আগে আপনি দেখেছেন যে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডের ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু নেদারল্যান্ডস আয়ারল্যান্ডকে 60 রানের টার্গেট দিয়েছে। তো এখন আর যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ম্যাচটা পুরো ম্যাচই হবে, আর ম্যাচটা হওয়া জরুরি বাংলাদেশের জন্য। এই জন্যই যে ওমানের মতন একটা দলের সাথে এই ম্যাচ খেললে সুপার 10-এর আগে একটা আদর্শ প্রস্তুতি হবে বাংলাদেশের জন্য। আর যদি কোনো কারণে আবারও বৃষ্টি হয়, ম্যাচটা যদি পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু পারমিতা বাংলাদেশ রান রেটের ব্যবধানে এগিয়ে থাকা, নেট রান রেটের ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ কিন্তু সুপার 10 দিয়ে কোয়ালিফাই করবে। সুপার 10-এ বাংলাদেশের 4টি ম্যাচ আছে। প্রথমটায় কলকাতায় 16 তারিখে পাকিস্তানের বিপক্ষে, তারপরে 2টি ম্যাচ বেঙ্গালুরুতে, প্রথম 21 তারিখে ভারত এবং 23 তারিখে অস্ট্রেলিয়ার সাথে, এবং ফিরতি 4র্থ ম্যাচ খেলবে বাংলাদেশ সুপার 10-এ আপনার কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে। এখান থেকে অন্তত 3টি ম্যাচ জিততে পারলে বাংলাদেশের কিন্তু দারুণ সম্ভাবনা থাকবে সেমিফাইনাল কোয়ালিফাই করার। পারমিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি আপনার কাছে। ধন্যবাদ রোজ। দর্শক, হুমায়ুন কবির রোজ আমাদেরকে জানাচ্ছিলেন ভারতের ধর্মশালা থেকে আজকের খেলার খবর, আজকের আবহাওয়া কেমন ধর্মশালায়, তিনি বলছিলেন সেই কথা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকড হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ে বৈঠক। ফিলিপাইন থেকে মাত্র $68,000 উদ্ধারের দাবি। কেন্দ্রীয় ব্যাংকের উপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী। বিভিন্ন দেশে বন্দী 13,000-এর বেশি বাংলাদেশি পরিচয় নিশ্চিত না হওয়ায় ফিরিয়ে আনতে বিলম্ব, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিকার নিশ্চিতের আহ্বান অভিবাসন বিশেষজ্ঞের। আমার মা আমার সাথে কথা বলতেছে না, কেন এরকম হয়েছে আমি বুঝতেছি না। চট্টগ্রামে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা ও 2 ছেলে নিহত, আহত বাবা মেয়ে। সারা দেশে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। প্রার্থী নির্বাচনে চলছে ভোটারদের চুলচেরা বিশ্লেষণ। প্রাধান্য দেওয়া হচ্ছে এলাকার উন্নয়নকে।
এবং সুপার 10 নিশ্চিতের লড়াইয়ে রাতে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ধর্মশালায় আজও বৃষ্টির পূর্বাভাস, ম্যাচ নিয়ে শঙ্কা। দর্শক, এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বার। আর সঙ্গে থাকুন সময়।